আজ কথা বলবো এক নবাব কন্যাকে নিয়ে। তার আগে বলি, আমার কাছে সবসময় নবাব কন্যা, রাজকন্যা, প্রিন্সেস বা জমিদার কন্যা বলতে ছিল তাদের মাথায় টিকলি থাকবে, কানে বড় দুল থাকবে, গলায় ভারী গয়না থাকবে। আমি যখন আমার বইটি পড়া শুরু করি তখন আমি চিন্তা করছিলাম যে এটা যেহেতু জমিদারের কন্যাকে নিয়েই লেখা, তো আমি যখন রিভিউ করব তখন আমি টিকলি পরবো। টিকলি পরার আমার খুবই শখ, কিন্তু খুবই আফসোসের সাথে জানানো হচ্ছে আমার এই নবাব কন্যা বা জমিদার কন্যা যাই বলি সে টিকলি পরে না, সে কোনো ভারী গয়নাও পরে না, সে খুব সাধারণ একটি মেয়ে, তার জীবন ধারণ সাধারণ। তো চলুন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তার নাম হচ্ছে গুলমোহর, তাকে লিখেছে তামান্না বিনতে সোবহান। আমি আবার বলছি, তার নাম হচ্ছে গুলমোহর, তাকে লিখেছে তামান্না বিনতে সোবহান। এই বইয়ের পিছনে খুব চমৎকার একটি লাইন রয়েছে, সেটা হচ্ছে সব বিদায় চিরবিদায় নয়, কিছু বিদায় পূর্ণমিলনের জন্যও হয়। এবং এই লাইনটা এই বইয়ের সাথে একদম পারফেক্টলি যায়। কেন যায় সেটা আপনারা বই পড়লেই বুঝতে পারবেন। তো এই যে বইটির কাহিনী আপনারা বুঝতেই পারছেন, একটা জমিদার বাড়ি থাকবে, জমিদার কন্যা থাকবে, তাদের জমিদারিত্ব নিয়ে কথা থাকবে। তো এইখানে জমিদারের নাম হচ্ছে বোরহান উদ্দিন, যাকে কয়েক জায়গায় নবাবও বলা হয়েছে, জমিদারও বলা হয়েছে। কিন্তু তার জমিদারিত্ব আসলে বিশেষ কিছু অবশিষ্ট নেই। সে মানুষের মনে আসলে ভয় ঢুকিয়ে বাঁচতে চায়। সে তার প্রভাব যে আসলে ধীরে ধীরে কমে যাচ্ছে, তার যে তেমন কোনো সম্পদ অবশিষ্ট নেই বা জমিদারিত্ব নেই, সে বুঝতে পারছে। তবুও মানুষের মনে একটা ভয় সঞ্চার করে সে নিজেকে বাঁচিয়ে রাখতে চাইছে। এই ভয়টার জন্য সে অন্যায়কে ন্যায় বলছে, অন্যায় বলছে, সাধারণ মানুষের উপর মানে যাচ্ছে তাই তার অবস্থা, এই জমিদারের অবস্থা। তো এই জমিদারের সব খারাপ দিকের মধ্যে একটা ভালো দিক হচ্ছে তার মেয়ে গুলমোহর, যাকে দুনিয়ার কোনো অশুভ কিছু ছুঁতে পারেনি, যে খুবই ভালো একটি মেয়ে, বাবার কোনো গুণ পায়নি, বরং সে মায়ের সকল গুণ পেয়েছে। তার দুই মায়ের, তার প্রথম মা যে মারা গিয়েছে, যে তাকে জন্মের কিছুদিন পরেই মারা যায়, তখন তার দ্বিতীয় মা মানে মেহেরজান এই গুলমোহরকে একদম ছোটবেলা থেকে বড় করেছে। মেহেরজানের সাথে গুলমোহরের খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, এবং এই বইতে মেহেরজানের খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রয়েছে। তো এই বইটির কাহিনী এমনভাবে শুরু হয় যে উমার 10 বছর পর গ্রামে ফিরে আসে এবং সে জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে হেঁটে যায়। তখন সেটা জমিদার বা নবাব যাই বলি, তার গায়ে খুব লেগে যায়। তখন সে উমারকে শাস্তি দেয়, হয় সে তার পরিত্যক্ত জমিতে ফসল ফলাবে, নয়তো সে জমি হয়ে থাকবে। কিন্তু উমার কোনোটাই করবে না। সে বিদেশ থেকে উচ্চ ডিগ্রি নিয়ে সেটা সমাজকে বদলাতে এসেছে এবং 10 বছর আগে তার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে এসেছে। তো উমারদের পরিবার হচ্ছে মীর বংশ। এই মীর বংশের উপর নবাবের একটা বেশ ভালো ক্ষোভ রয়েছে। এই ক্ষোভের বর্ষবর্তী হয়ে সে উমারের মাকেও মেরে ফেলেছে, যদিও গ্রামবাসী জানে যে সেটা একটা দুর্ঘটনা, কিন্তু আসলে সেটা কোনো দুর্ঘটনা নয়, বরং সেটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। তো উমর চাইছিল যে এটার প্রতিবাদ করতে, কিন্তু তার বাবা তখন তাকে প্রতিবাদ করতে দেয়নি, বরং বিদেশে পাঠিয়ে দিয়েছে। এবং বিদেশ বলতে আর কি ওই গ্রামের বাইরে, কুসুমপুর গ্রামের বাইরে পাঠিয়ে দিয়েছে। তারপর সে উচ্চশিক্ষা গ্রহণ করে আবার গ্রামে ফিরে এসেছে এবং এখনও দেখতে পাচ্ছে যে জমিদার একই কাজ করে যাচ্ছে। এরপর সে আসলে গ্রামের যে অন্যায়গুলো সেগুলোর প্রতিবাদ করার চেষ্টা করে, মানে সে গ্রামটাকে পাল্টানোর চেষ্টা করতে থাকে। এভাবেই একদিন তার সাথে গুলমোহরের পরিচয় হয়ে যায়। গুলমোহর তাদের বাড়িতে আমের জন্য আসে। তো ওই ঘটনাগুলো আপনারা বই পড়লেই বুঝতে পারবেন। যাই হোক, উমারকে প্রথমে গুলমোহর তেমন একটা পছন্দ করে না এবং তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। ধীরে ধীরে আমরা দেখতে পাই যে উমারের প্রতি গুলমোহরের একটা ভালো লাগা জন্মায়, কিন্তু এটা আসলে নিষিদ্ধ, কারণ মীর পরিবারকে কখনোই নবাব পরিবার মেনে নেবে না। তবে একটা ভালো দিক ছিল যে গুলমোহরের মা মেহেরজান, তার একটা দুর্বলতা রয়েছে মীর পরিবারের প্রতি, সেই দুর্বলতার পেছনে অনেক রহস্য রয়েছে। তো যাই হোক, আমরা দেখতে পাই যে আরেকবার নবাব উমারদের পরিবারের উপর পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করে। তখন উমাররা বাধ্য হয়ে গ্রাম ছেড়ে একেবারে চলে যায়। অন্যদিকে এইটুকু সময়ের মধ্যে গুলমোহরের মনে উমারের প্রতি ভালোবাসা জন্মে যায় এবং সে উমারের প্রতীক্ষায় বসে থাকে। কিন্তু তার প্রতীক্ষায় জল ঢেলে তার বাবা তাকে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন গুলমোহর পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পর ঠিক কী ঘটেছিল সেটা জানতে আপনারা বইটি পড়তে পারেন, মানে গুলমোহর বইটি পড়তে পারেন। এবার আসি এই বইয়ের আমার কোন কোন জিনিস ভালো লেগেছে।
সবচেয়ে যে ব্যাপারটা হচ্ছে লেখিকার আমার প্রশংসা করার মতো, সেটা হচ্ছে তিনি অ্যাকচুয়ালি অনেক ডিটেলস দিয়েছেন। মানে একটা জমিদারের সব কিছু ফুটিয়ে তোলার জন্য, ওটাকে একদম সত্য ঘটনা বানানোর জন্য যা দরকার হয় তিনি প্রয়োজনের অতিরিক্ত বলা যায় ডিটেলস দিয়েছেন, যেটা পড়তে গিয়ে আমার অনেক জায়গায় বিরক্ত লেগেছে। তবে অনেকের কাছে এই ডিটেলসটা ভালো লাগবে, যারা হচ্ছে বেশি কিছু জানতে চায় তাদের কাছে। তারপর এখানে জমিদারি টিকিয়ে রাখার জন্য যে ক্ষমতা আর অপব্যবহার দেখিয়েছেন লেখিকা, যেটা আসলে অনেক যুগ যুগ ধরে হয়ে আসছিল, যার ডিটেলস লেখিকা দেখিয়েছেন সেটা খুব ভালো লেগেছে। তারপর জমিদার কন্যা হয়েও গুলমোহরকে তিনি খুব সাধারণ রেখেছেন, অহংকার করেনি যে একটা মেয়ে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত তার মধ্যে এই গুণগুলো ছিল, এই ব্যাপারটা ভালো লেগেছে। তারপর বাবার প্রতি গুলমোহরের ক্ষোভ থাকা সত্ত্বেও সে কখনো বাবাকে অসম্মান করেনি, এবং জমিদারের অসম্মান হয় এমন কোনো কাজ করেনি। তো এই ব্যাপারটা ভালো আসলে, যে আমার পিতামাতার প্রতি আমার যতই অভিযোগ থাকুক, সেটা আমার মধ্যে, আমি পাবলিকলি কখনো তাদেরকে অসম্মান করতে পারবো না। তারপর অন্যায়ের প্রতিবাদ সবসময় যে হচ্ছে অন্যায় করেই করতে হবে, অস্ত্র হাতে নিয়ে করতে হবে, প্রতিহিংসা দেখিয়ে করতে হবে, তা নয়, বরং অন্যায়ের সাথে অন্যায় না করেও যে প্রতিবাদ করা যায়, সে ব্যাপারটা খুব ভালোভাবে লেখিকা উমার চরিত্রে ফুটিয়ে তুলেছেন। তারপর নারী শক্তির যে ব্যাপারটা, যেটা লেখিকা মেহেরজানকে দিয়ে ফুটিয়ে তুলেছেন, সেটা আমার ভালো লেগেছে। একজন নারী আসলে চাইলে অনেক কিছু করতে পারে। তারপর শিক্ষা আমাদের মনের অন্ধকার দূর করে, এরকম একটা মেসেজ লেখিকা পুরো বইতে দেওয়ার চেষ্টা করেছেন, এই ব্যাপারটিও আমার ভালো লেগেছে। মানে এই বইতে না আসলে অনেক শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। মানে অহংকার করা যাবে না, অহংকার না করেও যে খুব ভালো হওয়া যায়, সেই ব্যাপারগুলো রয়েছে। এই ব্যাপারটা আমার ভালো লেগেছে, এবং লেখিকার লেখন শৈলীও আমার ভালো লেগেছে। এবার আমি বলি, এই বইতে বেশ কিছু জায়গায় আমার অসঙ্গতি লেগেছে, সেই ব্যাপারগুলো বলি। প্রথমে যে ঘটনাটা, নবাব যখন আগুন লাগাতে আসেন, তখন আমার কথা হচ্ছে যে একজন নবাব নিজে কেন অন্যের বাড়িতে আগুন লাগাতে আসবেন? তিনি তো নবাব, তিনি অন্যদেরকে পাঠিয়েছেন আগুন লাগাতে, ঠিক আছে, কিন্তু সে নিজে ওখানে উপস্থিত কেন থাকবে? মানে নবাবরা তো একটু রাগ ঢাক করেই চলার চেষ্টা করে, ধরা পড়লে তো তার সম্মান যাবে, আর সে কেন তার মতো এত একজন বড় মানুষ সাধারণ একটা বাড়িতে আগুন দিতে আসবে, যে ব্যাপারটা আমার মাথায় ঢুকেনি। তারপর রয়েছে, নবাব আগে থেকেই জানতো যে তার স্ত্রীর একটা সম্পর্ক রয়েছে, এবং সে জানার পরেও ওই মেয়েটিকে বিয়ে করেছে। বিয়ে করার পর কেন সে তাহলে এই মেয়েটিকে খোঁচাচ্ছে? সে তো জানতো না, সব জেনে শুনে সে বিয়ে করেছে, এই ব্যাপারটা কেমন যেন। তারপর তিনি হচ্ছেন নবাব, কিন্তু তাকে মানুষ বেঁধে রেখেছে, তারপর আবার ছাড়িয়ে নিচ্ছে, তারপর আবার পুলিশ আসছে। মানে একজন নবাবের যে আমরা পুরো বইতে যে দেখি তার অনেক প্রভাব, হ্যাঁ লেখিকা দেখিয়েছেন তার অনেক প্রভাব, তো সেই প্রভাব খাটিয়ে তাকে বেঁধে রাখার তো কোনো প্রশ্নই আসে না, এটা কেমন যেন আমার কাছে যায়নি। তারপর আরেকটা জায়গায় নবাবের মানে একদম শুরুর দিকে দেখিয়েছেন যে মেহেরজান অনেক তথ্য শেয়ার করতে চাচ্ছে না, তিনি সেখানে শেয়ার কথাটা উল্লেখ করেছেন। তো এই বইটা অনেক আগের, মানে 1985 সালের মতো ওরকম চিন্তাভাবনা থেকে লেখা। তো সেখানে একজন নবাব, মানে নবাবের স্ত্রী ইংরেজি আসলে ব্যবহার করবে বলে, মানে পুরো বইতে আমি কোথাও তার ইংরেজি ব্যবহার দেখিনি, তো শেয়ার করেছেন, শেয়ার শব্দটা আমার একটু চোখে লেগেছে। তারপর আরেকটা জায়গায় আমি দেখলাম যে রক্তাক্ত, মানে নবাবকে রক্তাক্ত করা হয়, তার দেহে ছিন্ন ভিন্ন, তিনি আহত, এরপরেও তিনি জবানবন্দি দিচ্ছেন, মানে কিভাবে সম্ভব? সে তো রক্তাক্ত, ওই সময় তো মানুষের আসলে কথা বলার মতো সুযোগ থাকে না, কারণ ঘটনা অনুযায়ী সে কিন্তু খুব ভালো আহত, মানে সে মৃত্যুর সাথে লড়ছে। তো এখানে আমার কাছে একটু গোলমেলে লেগেছে। তারপর আজাদের যে ব্যাপারটা, আপনারা বই পড়লে বুঝতে পারবেন, এই আজাদ অনেক বছর ধরে অন্যায়ের প্রতিবাদ না করে চুপচাপ তার সন্তান আর স্ত্রীর দিকে তাকিয়ে নবাবের বাড়িতে থাকছে। সে হঠাৎ করে গুলমোহরকে হচ্ছে পালিয়ে যেতে কিভাবে সাহায্য করবে? আর সাহায্য যদিও করে, সে কেন তার স্ত্রী আর হচ্ছে বাচ্চাকে ওই মানে সাপের মুখে রেখে কেন পালাবে, এবং কেন বলবে যে তুমি বলে দিও তাহলে যে আমি হচ্ছে গুলমোহরকে নিয়ে চলে যাচ্ছি? যে এত বছরে অন্যায়ের প্রতিবাদ করেনি, সে এখন মানে সাপের খাঁচা থেকে তার বাচ্চা নিয়ে উধাও হয়ে যাচ্ছে, এবং সে হচ্ছে সেটা গর্বের সাথে বলে যেতে বলেছে। এই ব্যাপারটা আমার আসলে মাথায় ঢোকেনি। এইরকম আসলে আরও বেশ কিছু জায়গায় আমার অসঙ্গতি লেগেছে, এবং অতিরিক্ত যে ডিটেলস, এই ব্যাপারটা আমার কাছে আমার ভালো লাগেনি আসলে। অতিরিক্ত প্রথম দিকে শুরুর দিকে পড়তে পড়তে আমার একটু পড়া আগাচ্ছিল না, আমি একটু রিডিং ব্লকে পড়ে যাচ্ছিলাম, আমি বইটা পড়ছিলাম রেখে দিচ্ছিলাম, এত তথ্য। পরবর্তীতে যখন একদম পড়া শুরু করি তখন আবার ভালো লেগে যায়, একটানে পড়া শেষ করি।
তো যাই হোক, আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন যাদের জমিদার নিয়ে খুব আগ্রহ আছে, যারা সমকালীন পছন্দ করেন, বইটা আপনাদের ভালো লাগবে আশা করি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।